হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আর ইমন খুব ভালো আছি এবং আপনাদের সাথে এই এতদিনের প্রায় 11টা দিন ধরে আমরা যে জার্নি চলছে সেই জার্নিটা আমরা খুবই এনজয় করছি, এবং যেহেতু আপনারা অনেকজন আমাদের এই জার্নির সাথে আছেন, সত্যি আপনারা আমাদেরকে ইন্সপায়ার করছেন আমাকে এবং ইমনকে এই জার্নিটাকে আরো অনেক বড় এবং আরো অনেক দিন চলার জন্য। সো আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা লাইভ রেডিওর পেজ থেকে দেখছেন এবং যারা রবি, এয়ারটেল এবং বাংলালিংক নাম্বারে 2877 ডায়াল করে আপনি আমাদের শোটি শুনছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার আর ইমনের পক্ষ থেকে এবং অনেক অনেক শুভেচ্ছা। এবং আশা করছি আজকে শো জুড়ে আমি আর ইমন আমাদের সাথে যে মানুষটি আছে সেই মানুষটির সাথে আজকে অনেক অনেক মজার গল্প করব, এবং এই মজার গল্পের সাথে আপনারা থাকবেন এবং ইমন থাকবে। এবং আমরা প্রতিদিন যেটা বলছি যে আমাদের ঈদের আমেজটা এখনো ধরে রেখেছি, কারণ হচ্ছে আমরা 11 দিন হয়ে গেল শুটিং, মানে এই শোটি করছি, এবং আজকের দিন 12তম দিন, এবং আজকেও আমরা আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, কারণ আপনারা হয়তো নতুন নতুন কেউ মানুষগুলো আছেন যাদেরকে এখন ঈদ মোবারক জানাতে পারিনি। সো আজকে শো এর মাধ্যমে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং চলে যাচ্ছি ইমনের কাছে। ইমন বল, অনেক কথা বলে ফেললাম। না না না, একদমই ঠিক আছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে কোরবানি মাংস যতদিন মানে আমরা খাবো ততদিন কোরবানি চলতেই থাকবে। সো আমরা শুনেছি যে ঈদের মানে 10তম দিনে হচ্ছে ঈদের প্রোগ্রাম শেষ হয়, কিন্তু আজকে 12তম দিন। আমরা যতদিন কোরবানি মাংস খেতে থাকবো আমাদের প্রোগ্রাম তত দিন বন্ধ চলতে থাকবে। আর ইতিমধ্যে আমরা বেশ সাড়াও পাচ্ছি। আমাদেরকে অনেক আমাদের কলিগসরা বলছেন যে তোদের সাথে আমরা আসবো, আড্ডা মারবো। সবাই এনজয় করছেন। সো এই জন্য আমরা আসলে আমাদের পর্বগুলো আরো বাড়িয়ে ফেলেছি অলরেডি। তো আজকে যিনি আসবেন তিনি তো আমাদের দুজনেরই খুব প্রিয়, এবং এই মানুষটা যখন কোনো আড্ডায় এসে হাজির হয় তখন আশেপাশের মানুষ শুধু হাসতেই থাকে। এবং মানে সেই মানুষটাকে আমার আমন্ত্রণ জানিয়েছে অনেক প্রতিভাবান একজন মানুষ, অনেক ট্যালেন্টের একজন অভিনেতা, এবং যাকে সবাই খুব পছন্দ করে, আমাদের প্রিয় সাজু খাদেম ভাই। আমরা ওয়েলকাম জানাচ্ছি সাজু খাদেম ভাই। আমি খুব নার্ভাস ফিল করছি। না, একদম না সাজু ভাই, এটা হচ্ছে আপনার সবচেয়ে সবচেয়ে আমাদেরকে নার্ভাস করার জন্য বলছেন কথাটা, আপনি নার্ভাস কখনোই হন না। সো আপনাকে আমাদের হচ্ছে মানে আমাদের এই শোতে আপনাকে আপনাদেরকে ইনভাইট করার পরে আপনি না, আমি আপনাকে থ্যাংক ইউ সো মাচ। বলেন বলেন ভাই, আপনি বলেন। ভাইয়া ওই যে যেটা হয় মনে করেন রাস্তা দিয়ে যখন কেউ আসে, হ্যাঁ আমরা বলেন এদিকে যাচ্ছি, আবার দেখি সে ওইদিকে। এটা কখন হয়? যখন প্রেমিক প্রেমিকার সাথে দেখা হয়, মেয়েটি নার্ভাস হয়ে যায়, তখন এই মুহূর্তে দুজন হ্যান্ডসামের মাঝখানে আমি, মানে দুইটা হ্যান্ডসাম নায়িকার মাঝখানে থাকলে এত আনন্দ লাগতো না। আজকে আমি সব সময় বলি, সবাইকে বলি, প্রথমে বলে রাখি যে 12তম দিনে আমি ঈদ মোবারক বলছি, এটা আমার জন্য একটা বিশাল আনন্দের ব্যাপার। কারণ অনেক আগে আমরা অনেক সময় ঈদের আনন্দটা শেষ করে ফেলি। তো ঈদের আনন্দটা আসলে আমাদের উপর ডিপেন্ড করে। যেমন বলছে যে ইমন, যে গরুর উপর ডিপেন্ড করে, যতদিন মাংস থাকবে ততদিন কোরবানি থাকবে। তো যে যত বড় গরু কোরবানি দিবে তার ঈদ ততদিন থাকবে। তবে একটা জিনিস আমি দর্শককে বলতে চাই এই প্রোগ্রামের মাধ্যমে, যে আমার যখন বুঝের বয়স হয়, যখন থেকে আমি বুঝতে শুরু করি, তখন আমার সবচেয়ে প্রিয় জুটির নাম ছিল উত্তম সুচিত্রা। নিশ্চয়ই মনে আছে। তারপরে এসেছে রাজ্জাক কবরী, তারপরে আমরা শুনেছি অমিতাভ রেখা, তারপরে আমরা শুনেছি শাবনূর সালমান শাহ, তারপর শাকিব খান, অপবিশ্বাস। কিন্তু একটা জুটি বলেন না, ইমন নীরব। ইমন নীরবের মতো এই জুটি পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় সবচেয়ে সুন্দর একটা জুটি। আসলে বন্ধুত্বের জুটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর একটা জুটি। আমার সবসময় ভালো লাগে যে এরকম দুটো হ্যান্ডসাম ছেলে যখন আমাদের পাশ দিয়ে যায়। এই যেমন তোমরা যে পোস্টারটা করেছো, আমার কাছে অসাধারণ লেগেছে পোস্টারের মিনিংটা। তোমরা বসে আছো, আমি দাঁড়িয়ে আছি, তারপরে তোমাদের সমান হইনি আমি। আমি তোকে আগে বলছিলাম প্রোগ্রাম শুরুর আগে যে সাজু ভাই যখন আসবে তখন শুধু বাউন্ডারি মারতে থাকবে। সাজু ভাই কিন্তু বাউন্ডারি মারা শুরু করছে। না 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 না, বলি ভালো বল না পেলে তো আমি মারতে পারবো না। না, অবশ্যই আপনাকে আজকে ভালো ভালো বল দেয়া হবে, এবং আজকের জন্য আপনার অনেক কিছু আয়োজন রয়েছে। এবং সাজু ভাই, আমার কথা হচ্ছে যে আপনি আমার আর ইমনের বন্ধুত্বের জায়গাটার মধ্যে আপনি আরো বেশি আমাদের এই দুইজনের মাঝখানে আপনি মধ্যমণি হয়ে আছেন আজকে আমাদের এই শোতে, এবং সত্যি খুব ভালো লাগছে আপনি আজকে অলরেডি এবং এই শুটিং এর মাঝখানে এবং শুটিং এর গ্যাপের মধ্যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন লাইভ রেডিও শোতে এসে আড্ডা মারার জন্য। এবং মানে আমরা
মানে ভালো লাগছে, এবং আমার কাছে মনে হয় যে যারা দর্শক আছে তারা খুব মজা পাবে, এবং আজকে আমরা এই সময়টা খুব সুন্দর করে পার করতে চাই। এবং সাজু ভাইয়ের অনেক গল্প, এবং আমি আর ইমন একটা কথা বলছিলাম যে আজকে সাজু ভাই থাকলে আমার আর ইমনের কথা বলতে হবে না। সো আমি আর ইমন কিন্তু ওই প্ল্যান করে এসেছি, এবং দর্শক যারা আছে আপনার কথা শুনতে চায়। এই 11 দিন যা হয়েছে আজকেরটা একটু ডিফারেন্ট কিছু হবে। সো সাজু ভাই বলেন আপনার ঈদ কেমন কাটলো? আমার ঈদ সব সময় ভালো কাটে। ভালো কাটে বলতে আমি যে কোনো ফেস্টিভ্যালকে আমি খুব এনজয় করি। আমার ফেস্টিভ্যাল ভালো লাগে, উৎসব মুখর পরিবেশে থাকতে পছন্দ করি। তো প্রতিদিনই আমি একটা উৎসব করে ফেলি। মানে আমরা যখন শুটিং এ, তোমরা তো ভালো করেই জানো, শুটিং মানেই একটা ফেস্টিভ্যাল। তো ঈদটা এখন এই মুহূর্তে আমাদের জন্য যতটা না সামাজিক ফেস্টিভ্যাল, তার চেয়ে বেশি পারিবারিক ফেস্টিভ্যাল হয়ে গেছে। কারণ আমরা কিন্তু প্রতিদিন পরিবারকে ওইভাবে সময়টা দেওয়া হয় না। এই ঈদ বা এরকম একটা অকেশন আসলে পরিবারকে খুব ভালোভাবে সময়টা দেওয়া হয়। এইবার এটা আরো বেশি করে সম্ভব হয়েছে। সবাই জানেন, দর্শকও জানেন, তোমরাও জানো যে আমরা একটা করোনাকালীন সময়, একটা মহামারীর সময় পার করছি, যে কারণে আমরা পরিবারের সাথে আমাদের সম্পর্ক বা আমাদের বোঝাপড়াটা অনেক বেশি হয়েছে। তো এবার ঈদটা নিঃসন্দেহে অন্য যে কোনো ঈদের চেয়ে অন্যরকম ছিল। এমনি গরুর মাংস খাবার ব্যাপারটা কতটুকু খেয়েছেন, বা মানে মাংসর ব্যাপারে কতটুকু ইন্টারেস্টেড আপনি? আমি মাংসের ব্যাপারে বরাবরই আমার ইন্টারেস্ট কম। আমি মাংস কম খাই। সবজির ব্যাপারে তো হ্যাঁ, খুব সচেতন তো সাজু ভাই, খুব আমি মাছ সচেতন এবং স্কিন সচেতন সাজু ভাই। হ্যাঁ, আমি আসলে উপায় নাই, কারণ আমাকে যেভাবে তৈরি করা হয়েছে, সচেতন না হলে আমাকে পাওয়াই যাবে না। কারণ আমার যে সাইজ, তাতে গরু মাংস খেয়ে যদি আমি একটু মোটা হয়ে যাই, তাহলে শেষ, আমার লাইফ শেষ হয়ে যাবে। আর আমাকে আপনার সাইজটা কেমন? আমি যেটা যদি জানতে চাই আপনার সাইজটা কেমন? সেটা আসলে একটি ল্যাব লাগবে। আমরা কোন একটি ল্যাবরেটরিতে এটা নিয়ে একটা গবেষণা করতে পারি। আচ্ছা, মনে করেন আপনি গবেষক, আপনি গবেষণা করে কি রিপোর্ট জমা দিবেন আপনি? এখন আসলে বলতে গেলে গবেষণা করতে গিয়ে আসলে অনেক পড়াশোনা লাগবে আমাদের। সাজু ভাই, আপনি এবার মানে করোনাকালীন সময় আমরা গতকাল আড্ডা মেরেছিলাম শাওন আপুর সাথে। তো যেহেতু করোনাকালীন সময় আমাদের কম বেশি, সাজু ভাই একটু নেটওয়ার্কের বাইরে চলে গেছে, মানে করোনাকালীন সময় আমাদের অনেক কলিগসদেরকে কিন্তু করোনাতে আক্রান্ত হয়েছিল, তারপর আবার তারা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। তো আপনি একটা প্রোগ্রাম করছিলেন নয়নতারা হাউজিং লিমিটেড, রাইট? একটা নাটক করছিলাম, হ্যাঁ, একটা মানে ইউটিউবের জন্য, এবং সেটা হচ্ছে করোনাকালীন সময় করেছিলেন। তো সেখানে আমরা দেখেছিলাম যে আপনি ওইখানে করোনায় আক্রান্ত হয়েছিলেন, সবাই আপনার যেভাবে টেক কেয়ার করেছিল। বাট বাস্তব জীবনে আপনি সুস্থ আছেন তো? কোনো সমস্যা হয়নি? আমি বাস্তব জীবনে সুস্থ আছি, কিন্তু মানসিকভাবে আমরা সবাই কিছুটা অসুস্থ আছি। করোনা, আজকে আমি একটা স্ট্যাটাসে দেখছিলাম যে করোনা ভাইরাস যতটা ভয়াবহ, তার চেয়ে বেশি আতঙ্কটা বেশি ভয়াবহ। এক্স্যাক্টলি। আসলে আমরা সত্যি কথা বলতে, যখন বাংলাদেশে 2 জন লোক মারা গেছেন, 10 জন আক্রান্ত হয়েছেন, তখনই কিন্তু আমরা ঘরে ঢুকে গেছি। কিন্তু মানুষ একটা অদ্ভুত জাতি। মানে আমার কাছে মনে হয় যে যখন আমরা 50 জন মারা যাচ্ছেন, 3000 আক্রান্ত হচ্ছেন, তখন আমরা বেরিয়ে পড়েছি। আসলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানুষ অদ্ভুত। মানুষের সৃষ্টির শুরু থেকে আমরা দেখেছি মানুষ সবকিছু অ্যাডাপ্ট করতে পারে। আমার কাছে মনে হচ্ছে এই করোনাকে আমরা এক ধরনের অ্যাডাপ্ট করে ফেলেছি। আমরা যেভাবে বলছি নিউ নর্মাল লাইফ। সো আমরা কিন্তু দেখেন যে আমরা এখন শুটিং করছি, সবই করছি করোনাকে পাশে নিয়ে। শুধুমাত্র একটাই আমাদের করোনাকে মোকাবেলা করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু মেনটেন করে চললেই হয়। আমরা জানি না যে ভ্যাকসিন আবিষ্কারের পর এই মেনটেন্যান্সটা থাকবে কিনা। তবে সাজু ভাই, আপনি যখন শুটিং করেন, আচ্ছা বলেন, আপনি শেষ করেন। করোনাকালীন সময়ে আমি বলতাম যে করোনাকালীন সময়ে সত্যি সত্যি আমরা যেই সাবধানতা অবলম্বন করেছি, আমরা গরম পানি খাচ্ছি, আমরা লেবু জল খাচ্ছি, আমরা অনেক মশলা দিয়ে চা খাচ্ছি, আমরা স্টিম নিচ্ছি, আমরা মাস্ক লাগাচ্ছি। আমি হিসাব করে দেখলাম আমাদের করোনা ছাড়াও আমাদের লাইফটা এইভাবে চলা হচ্ছে। একদমই। কিন্তু আনন্দের খবর হচ্ছে যে আজকে মনে হয় একটা অনলাইন পত্রিকা এসেছে, সেখানে আজকে বলেছে যে রাশিয়া হচ্ছে আপনার
অলরেডি করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে। সো এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল আনন্দের বিষয়। আপনি এটা নিয়ে কি বলবেন? মানে সত্যি কথা বলতে কি, এখন যারাই আগে ভ্যাকসিনটা দিবে তারা হয়ে যাবে সুপার হিরো। তোমরা নিশ্চয়ই জানো যে এই ভ্যাকসিন নিয়ে কিন্তু এক ধরনের ইন্টারন্যাশনাল একটা পলিটিক্স হচ্ছে। আমেরিকা বলছে আমি আগে দেবো, রাশিয়া বলছে আমি আগে দেবো। কেউ যদি কে আগে দিবে এই কম্পিটিশন করতে যায়, সেই ক্ষেত্রে কখনো কখনো ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কিন্তু আমাদের এক ধরনের প্রশ্ন উঠতে পারে। আমরা এখনো জানি না আসলে কি হবে। আমরা তো চেয়ে আছি বিজ্ঞানের দিকে। বিজ্ঞান আমাদেরকে যদি একটা সুন্দর কিছু দেয়, আমরা নিঃসন্দেহে একটা উৎসবমুখর পরিবেশে এটা উদযাপন করবো। তখন ডেফিনেটলি সাজু ভাই আমাদের এই ঈদের ব্যাপারে যে আমরা ঈদের যে আমেজটা তার চেয়ে বেশি আমেজ নিয়ে থাকবো। কিন্তু যখন আপনি এই যে শুটিং করেন, শুটিং এর মধ্যে আপনি যখন আপনি ফান করেন, মজা করেন, গল্প করেন, এতে ডিরেক্টররা কি বলে আপনাকে নিয়ে? সাজু মানে আমাদের মানে সবসময় ওভারঅল কি হয় ডিরেক্টরদের? ডিরেক্টরদের কি হয় জানি না আসলে। আমি তো মানে স্বভাবসুলভ ভাবে আমি এরকম, শুধু শুটিংই নয়, আমি আমার যে কোনো আড্ডায় আমি আনন্দ করতে পছন্দ করি। এই আনন্দ করার মানেটা কিন্তু অন্যকে আনন্দ দেবার জন্য নয়, নিজেই আনন্দ পাবার জন্য। কারণ আমি একটা কথা বললে নীরব হাসবে, ইমন হাসবে, সেই হাসির রিফ্লেক্সটা আমার উপরও পড়বে। সো আমার কাছে মনে হয় যে আমার আনন্দটা দর্শককে বা আমার পার্টনারদেরকে দেবার চেয়ে আমি নিজে বেশি পাবার জন্য আনন্দটা করি। তো শুটিং এ যখন যাই, আমরা যখন মেকআপ রুমে বসে আড্ডা মারি কিংবা যে কোনো মুহূর্তে আড্ডা চলে, কখনো কখনো আমার আড্ডার কারণে শুটিং দেখা যাচ্ছে দুইটা সিকোয়েন্স একটু লেট হয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই ডিরেক্টর একটু রাগ করে, দূরে ভাই আপনার জন্য শুটিং লেট হচ্ছে। কোনো ডিরেক্টর এমনও হয় যে আপনি আলাদা রুমে বসেন তো, আপনি থাকলে আমাদেরও লেট হয়, সেগুলোও যেরকম শুনতে হয়। আবার দেখা যাচ্ছে যে আপনি থাকেন তো, আপনি থাকলে অনেক আর্টিস্ট একটু আনন্দ নিয়ে থাকে, তাই মাঝে মাঝে ফান করে বলে তো সেটার জন্য কি আলাদা পেমেন্ট দিবেন নাকি? তো আসলে সত্যি কথা বলতে আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা, এটাই সবচেয়ে বড় বিষয়। এই যে আজকে আমার নীরব এবং ইমনের সাথে আমার বোধহয় এই প্রথম এরকম একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করা। আমি অনেক প্রোগ্রামই করেছি, কিন্তু আজকে আমি অন্য ধরনের একটা শিহরণ অনুভব করছি যে বাহ, আমার দুই পাশে দুইজন হ্যান্ডসাম লোক, আমি মাঝখানে। যদি একই ফ্রেম সবাই দেখতে পারে তাহলে আমার কথা। সাজু ভাই, আমি একটা কথা শুনেছি যে সাজু ভাই যদি কোনো সেটে থাকে, কারো হার্টের প্রবলেম থাকে, সেটা নাকি ভালো হয়ে যায়, কারণ এত হাসে মানুষজন। এবং সাজু ভাইয়ের কোন একটা জন্মদিনের সময়, বুঝছিস, সাজু ভাইয়ের কোন একটা জন্মদিনের সময় নর্মালি কি হয় যে একজন হিরো বা একজন এই বয়সে একজন অভিনেতার সব সেম বয়সী মানুষরা সাজু ভাইকে উইশ করবে, তাই তো বিষয়টা এরকমই হয়। কিন্তু সাজু ভাইয়ের উইশের লেভেলটা হচ্ছে সিনিয়র লেভেল থেকে শুরু করে জুনিয়র লেভেল পর্যন্ত, এবং ওদের যে এক্সাইটমেন্ট, যে আরে সাজু খুব দুষ্ট, আমাদের দুষ্ট জামাই, কলিগের ক্ষেত্রে দুষ্ট জামাই কিন্তু অনেক ভালো, এই যে এত উচ্ছ্বাস সাজু ভাই, সবাই আপনাকে পছন্দ করে। এবং সাজু ভাইয়ের নাম শুনলে সবাই বলে হ্যাঁ প্লিজ সাজু ভাইকে নেন। বিদেশে কোনো শুটিং এ যদি হয়, সাজু ভাই আছে, ও জোশ, টুরটা খুব ভালো হবে। এই যে সব আর্টিস্ট আপনাকে নিয়ে যে এত উচ্ছ্বাস প্রকাশ করে, সাজু ভাই এটাকে আপনি কিভাবে দেখেন? এটা ব্লেসিংস। এটা আমি আসলে আমি এইটা মানে এই ব্লেসিংস পাওয়ার যোগ্যতা আমি রাখি না। আমি একদম জানি এই যে কথাটা ইমন বলল যে এই সিনিয়ররা যেভাবে আদর করে কথা বলে, অবশ্যই আমি এটাকে আমার একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আবার এটাও মনে হয় যে আমি যদি কোনো কারণে আজকে একটা মাইক্রোফোন নিয়ে কাউকে গিয়ে বলি যে সাধু সম্পর্কে কিছু বলেন, ভালো কথা ছাড়া কিছু বলবে না। তো ভালো কথা সবসময় বলে ফেলাই মানে যে না, এটা সবার জন্যই বলে। আমি আজকে যদি কাউকে মাইক্রোফোন নিয়ে বলি নীরব সম্পর্কে কিছু বলেন, বলবো যে নীরব সাচ এ ওয়ান্ডারফুল ম্যান। এবং এটা বলতে মানুষ পছন্দ করে। আর বিশেষ করে বাংলাদেশের মানুষ, আপনি জিজ্ঞেস করলে যে হাই কেমন আছেন, খারাপ থাকলেও বলবে ভালো আছেন। তো একজন মানুষকে আরেকজন মানুষকে কিন্তু অন্তত প্রকাশ্যে প্রশংসা করতে খুব পছন্দ করে। এই প্রশংসাটা আমরা সত্যিকার অর্থে প্রশংসা হিসেবে নিয়ে আমরা এগিয়ে যাবার চেষ্টা করি, কারণ যত প্রশংসা শুনি তত কিন্তু রেসপন্সিবিলিটি বাড়ে। কারণ আমি জানি আমি এত প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু তারপরে সাজু ভাই, এই যে মানুষ আপনার কথায় প্রশংসা শুনছে, আপনার মানে কথা শুনে মজা পায়, আপনি যখন ছোট ছিলেন তখন থেকে কি এরকম নাকি? মানে সাজু খাদেম কেমন ছিল ছোটবেলা থেকে? আমার ছোটবেলাটা আমি বলি যে আমার ছোটবেলা বোধহয় আর কেউ পাইনি। আমার ছোটবেলা এত বর্ণিল ছোটবেলা, মানে আমি যে বড় হয়েছি সিলেটে, আমি সিলেটে, আমার জন্ম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, খড়গপুর, সেটাও একটা তিতাস নদীর পারে।
কিন্তু আমার বেড়ে ওঠা হচ্ছে সুরমা নদীর পাড়ে, এবং সিলেট পাহাড়, টিলা, মেঘালয়, চেলা নদী, পাথর, রোপওয়ে, এই সবকিছুর মধ্যে এক ধরনের সিকিউরড লাইফ ছিল আমাদের। আমি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি বলে একটা কর্পোরেশন আছে, সেইখানকার কলোনিতে বড় হয়েছি। সেই কলোনিটা 100% একটা সিকিউরড কলোনি ছিল। আমরা কোথায় খেলবো, আমরা কখন ঘুমাবো, সেগুলো একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলাম। সেই জন্য আমার বেড়ে ওঠার মধ্যে কোনো অবস্ট্রাগল ছিল না, কোনো বাইন্ডিংস ছিল না। আমরা ফ্রি ভাবে বেড়ে উঠেছি, ফ্রি ভাবে খেলেছি, ফ্রি ভাবে। ইভেন ছোটবেলায় টার্জান খেলেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ না, তোমাদের জন্মই হয় না তখন। ছোটবেলায় আমরা টার্জান দেখতাম। তো আমরা যখন টার্জান খেলতাম, আমরা কিন্তু সত্যি সত্যি পাহাড়ের জঙ্গলে গিয়ে টার্জান খেলতাম। কারণ আমার বাসার জানালা খুললে পাহাড় দেখতাম, জঙ্গল দেখতাম, লেক দেখতাম, নদী দেখতাম। সেখানে আমরা সত্যি সত্যি ওই কাঠের একটা টুকরা দিয়ে আমরা টার্জানের ছুরি বানিয়ে আমরা টার্জান খেলতাম। তো এটা তো আমাদের বাচ্চারা বা আমাদের পরবর্তী জেনারেশনরা ওইভাবে পাচ্ছে না। এই জন্য আমার মনে হয়। আর দুষ্টমির কথা যদি বলে, তাহলে আসলে আমি সত্যি দুষ্ট ছিলাম। আমি ছোটবেলা এখনকার চেয়ে বোধহয় আরো 200 গুণ বেশি দুষ্ট ছিলাম। সেটা অবশ্যই আমি টের পাই। এমন কোন গল্প যেটার কারণে মার খেয়েছেন? হ্যাঁ, সে গল্প তো আছে। আমাদের এখানে একটা বাংলো ছিল, সেখানে জাম্বুরা চুরি করতাম। সেখানে আমাদের বাসায় পর্যাপ্ত জাম্বুরা, পর্যাপ্ত আম থাকা সত্ত্বেও আমাদের ইচ্ছে হতো এটা চুরি করে আমটা খেলে ভালো লাগবে। দেখা যাচ্ছে যেই পেঁপেটা আমরা চুরি করতে যেতাম, এই পেঁপেটা পাকিই নাই, ওটা খাওয়াই যাবে না, তিতা। কিন্তু এই যে চুরি করে নিয়ে এসে খেলাম, এই যে একটা অ্যাডভেঞ্চার, নিজেকে ম্যাকগাইভার মনে হতো, যাও রে বাবা আমি গিয়ে এটা চুরি করে খেলাম। তো সেই চুরি করে খেতে গিয়ে আমার বলেন আমার দায়িত্ব পড়তো ওই সিকিউরিটি গার্ডকে ম্যানেজ করা, আর চুরি করতো অন্য বন্ধুরা। কারণ আমি একটু ছোটখাটো মানুষ ছিলাম, আমি লাফ দিয়ে গাছ থেকে এটা পারতে পারবো না। সেজন্য আমার দায়িত্ব ছিল যে দারোয়ানদেরকে বা সিকিউরিটি গার্ডকে গিয়ে কিছুক্ষণ কথা বলা। কারণ আমি আবার ছোটবেলা থেকেই একটু নাচ গান অভিনয় করতাম বলে সবার কাছে আমার একটা জনপ্রিয়তা ছিল। তো আমি যখন গিয়ে বলতাম কিতাবা সাসা পালা শুননি কিতা হরুক্কা, আচ্ছা সাজু আসতো, বসো, কিতা খবর, যে মাতামাতি চলতেছে, এর মধ্যে যে জাম্বুরা চুরি চলতেছে, এটা উনি বোঝেন না। কিন্তু যখন বুঝতে পারছে তখন বলছে, এ সবচেয়ে দুষ্টু, এ দুষ্টামি হইলে আমার আটকাইয়া জাম্বুরা চুরি করাইছে। তো এই বিচারগুলো যখন আমাদের গার্জিয়ানের কাছে আসতো, হ্যাঁ সিলেটি মাত, তখন আমার বাবা খুব অবাক হয়েছেন যে আমার ছেলে জাম্বুরা চুরি করে, তার জাম্বুরা এবং আমার বাবা যে কষ্টটা পেয়েছিলেন বিশ্বাসই করতে পারে না যে চুরি করবে কেন সে। এই চুরি যে আসলে আমাদের দুষ্টামির চুরি। তো তারপর থেকে আমি দীর্ঘদিন জাম্বুরা খেতে পারতাম না। চুরি করে নিয়ে আসছে এবং আল্লাহ বাঁচিয়েছে। এরপর এই কারণে আমি আর চোর হলাম না, অভিনেতা হয়ে গেলাম। আচ্ছা সাজু ভাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে চারুকলায় অনার্স মাস্টার্স করেছেন, এবং সাজু ভাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো এত ভালো একটা জায়গায় পড়াশোনা করেছেন। আপনার মানে আপনি ঢাকায় আসলে মানে কি ছোটবেলা থেকে তো সিলেটে ছিলেন, তারপর ঢাকায় আসলেন? আমার ঢাকার আসার ইতিহাস পড়াশোনা করেছেন। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সিলেটে ছিলাম। ওকে, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি সিলেট এমসি কলেজ থেকে। এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় কলেজ। তোমরা গেছো কখনো? এবং সাজু ভাইয়ের সাথে আমার প্রচুর আড্ডা হয়েছে, এবং এমসি কলেজে ওনার ফ্রেন্ড সার্কেলটাও আমি দুই একজনের সাথে দেখা হয়েছে, গল্প হয়েছে, আড্ডা হয়েছে আমরা একসাথে। তুমি খুব ভালোভাবে জানো যে আমার ওই কলেজটা হচ্ছে পৃথিবীর সেরা রোমান্টিক কলেজ মনে হয়। এক একটা টিলায় এক একটা। কিন্তু আপনি কেন রোমান্টিক হলেন? রোমান্টিক না হয়ে একটু কমেডির দিকে চলে গেলেন কেন? না সাজু ভাই কিন্তু রোমান্টিক। আসলে সাজু ভাইয়ের অনেক ঘটনা তুই জানিসই না। সাজু ভাই কিন্তু মারাত্মক রোমান্টিক। না কিন্তু ওইটাই রোমান্টিসিজম সবসময়, আমি একটু বলি, রোমান্টিসিজম ব্যাপারটা কিন্তু সবসময় প্রেমের সাথে সম্পৃক্ত না। রোমান্টিসিজম আমরা যখন যে ইজম বলি না, যে এই সময়টা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানেই হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে প্রেম করবে, তাই নয়। কিন্তু আমরা যা করছি এটা এক ধরনের রোমান্টিসিজম। কারণ রোমান্টিসিজমের যুগেই কিন্তু অনেক ধরনের রিয়েলিস্টিক আমরা যেগুলো বলি কবিতা, সাহিত্য, নাটক, গান, এগুলোর এক ধরনের উৎপত্তি হয়। এগুলা আপনি কমেডি হোক, রোমান্টিসিজম ছাড়া সম্ভব না। প্রতিটা জিনিসের পিছনে সাজু ভাই প্রচুর কবিতা লিখেছেন, সেজন্য আমি জানি সাজু ভাই প্রচুর কবিতাও লিখেছে, এবং প্রচুর কবিতার ভান্ডার, এবং সাজু ভাই অনেককে কবিতাও শুনিয়েছেন, সেটা একদমই
আমাদের পরিচিত বা ওনার সার্কেল সবকিছু মিলে। সাজু ভাই, আমরা একটা কবিতা শুনবো আপনার, এবং সুন্দর একটা কবিতা, যেই কবিতা আসলে না ওইরকম না আসলে, আপনার যেভাবে পছন্দের, নীরব যেভাবে বলছিস না, আমি আসলে কবিতা ঠিক না। আমরা মানে হয় কি ছড়ার মতো করোনাকালীন করে। সময় ছাড়াও থাকে না যে লিখতে ইচ্ছে করে, বা মনে হলো যে আমি দুটো লাইন লিখে ফেলি। কারণ কবিতা লিখতে গেলে আমার কাছে মনে হয় যে, বা একটা লেখা লিখতে গেলে আমরা যারা একটু ছবি আঁকি, পেন্টিং করি, তারা কোনো না কোনো ভাবে কিছু কিছু জিনিসকে কনডেন্স করতে পারে, কম্প্যাক্ট করতে পারে। কবিতা আমার কাছে মনে হয় যে কোনো একটা বিষয়বস্তুর একটা কনডেন্সড মিল্কের মতো, কম্প্যাক্ট করে একটা কথা বলা যায়। যে এই জন্য অনেক কথা আছে আমি ইলাবোরেট করে বলতে পারি না, তাহলে আমি উপন্যাসিক হয়ে যেতাম বা গল্পকার হতাম। ওইটা বলতে পারি না বলেই ছোট ছোট করে দুই একটা লাইন লিখে মনের ভাব প্রকাশ করি। কিন্তু এটা আবার আমাকে বুঝাই দিতে হয় যে কবিতাটার মানে কি, তখন আমার কষ্ট লাগে যে তবে সাজু ভাই, আসলে হ্যাঁ, আপনি অসম্ভব ভালো ছবি আঁকেন, এটা আসলে মানে আমরা সবাই জানি, যেহেতু চারুকলা থেকে এসেছেন। তো আপনি আমার অনেক আর্টিস্টের ছবি এঁকে দিয়েছেন, আপনি আমাকে আর নীরবকে ছবি এঁকে দিবেন, আজকে দরকার নেই কিন্তু দিতে হবে। অবশ্যই দেবো। মানে আমি কিন্তু সাজু ভালো ভাই, ছবি একটা আঁকি কিনা ছবি জানি যখন না। আঁকবেন, কতক্ষণ বসে থাকতে হবে আপনার সামনে? মানে আমাদের মানে ধৈর্যের ম্যাক্সিমাম 2 জায়গাটা মিনিট। আমাদের কতটুকু পরীক্ষা এটা নিবে? ডিপেন্ড করে মেল এবং ফিমেলের উপরে। আচ্ছা 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 আচ্ছা। মেয়েদের সবার সময়টা ক্ষেত্রে বেশি একটা, নেয়। কারণ মেয়েদের ক্ষেত্রে মেয়েদের চুল বড় থাকে, তো চুলটা আঁকতে সময় লাগে। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, আসলে আমি আমার সামনে বসে থাকলে আমার ছবিটা আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ একজন আচ্ছা। আর্টিস্ট দেখে দেখে ছবি আঁকলে যেটা হয়, সেটা তার ফিলিংসটা সরাসরি তার ক্যানভাসে তুলতে পারে। কিন্তু যখন একটা ছবি দেখে আর একটা ছবি আঁকে, তখন ছবিটাই কিন্তু একটা কপি। সাজু ভাই, এই যে ছবি ব্যক্তি itself, হ্যাঁ, ব্যক্তি সাজু খাদেম যেমন, এই যে সারাক্ষণ হাসি ঠাট্টা গল্প আড্ডাবাজি মজা করা, মানুষকে মজা মানে হাসানো নিজের ভালো লাগার জন্য, কিন্তু একটা চিত্রকর্ম যেটা হচ্ছে আপনার যে লেখাপড়া, যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এসেছেন, এটার সাথে তো কোনো মিল নেই। কারণ আমরা যারা দেখি, যারা চিত্রশিল্পী, তারা অনেক একটু চুপচাপ, কথা কম বলবে, একটু ডিফারেন্ট হবে। সো এইটা আপনার সাথে পার্থক্যটা কতটুকু, বা আপনি কতটুকু মনে করেন যে আমার এখানে অনেক পার্থক্য, আমার আসলে এটার সাথে এটা কোনো মিল নেই? আমরা যখন প্রথম চারুকলায় ক্লাসে ঢুকি, প্রথম হ্যাঁ আমাদের একটা ওরিয়েন্টেশন সেশন হয়েছিল। সেখানে হ্যাঁ অনেকে প্রশ্ন করেছিল, তখন আমাদের রণবীর স্যার, শিশির ভট্টাচার্য, জামাল স্যার, হ্যাঁ। এরকম অনেক শিক্ষক ছিলেন, হাশেম খান। তো হুম। আমাদের এক বন্ধু জিজ্ঞেস করছিল যে, স্যার আমরা যখন এই চারুকলায় পড়তে আসছি, তখন সবাই বলছে যে তোরা তো পাগল হয়ে যাবে, চারুকলা মানে হচ্ছে সব পাগল, ওরা চুল বড় রাখে, ওরা রাফ লাইফ কাটায়। যদিও আজকে অনেকদিন পর নীরব এর রিভার্স ভার্সনটা বললো, যে চুপচাপ থাকে, শান্তশিষ্ট থাকে। তো আসলে কালের বিবর্তনে অনেক কিছুই ঘটে। তো তখন রবি স্যার উত্তরটা দিয়েছিল যে, তোমার কি মনে হয় যে আমি চারুকলা থেকে পাশ করে আমি পাগল হয়ে গেছি, শিশির ভট্টাচার্য পাগল হয়ে গেছে? বলছে না স্যার। তাহলে পাগলই তোমার টার্গেট হবে কেন? একজন আর্টিস্ট হওয়ার জন্য তাকে ভালো ছবি আঁকতে হয়। আচ্ছা সে আর কি করলো না করলো, এটা আর্টিস্টের সাথে কোনো সম্পৃক্ত না। আর আমি ব্যক্তিগতভাবে সাজু খাদেম যা, আমি তাই। ছবি আঁকি বলে আমার যে পরিবর্তনটা আসা দরকার আউটার লুকে, সেটা আমি হ্যাঁ চেষ্টা করিনি। যে আমাকে শিল্পী হতে গেলে আমাকে একটু নোংরা হতে হবে, আমাকে একটু চুল বড় রাখতে হবে, আমাকে একটু উদাস হয়ে যেতে হবে, আমি হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ। মনে করি না। আমি মনে করি একটা শিল্পীর ভেতরের যে সত্তাটা, ভেতরের যে বোধটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেটা প্রকাশ পাবে তার কথাবার্তায়, তার কাজে, তার কর্মে, তার চিন্তায়, তার চেতনায়। কিন্তু দেখবেন যে প্রচুর ছেলে মেয়েকে দেখে আপনি মনে করবেন ওয়াও, সে তো বিশাল আর্টিস্ট, কিন্তু কিছুক্ষণ বুঝবেন যে ও আর্টিস্টই না, ও খালি চুলটাই বড় করছে। তো আমি এটা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে একজন শিল্পীর প্রমাণ পাওয়া যাবে তার কাজে, তার সাথে কথা বললে, হ্যাঁ। হুম। বা তার অ্যাক্টিভিটিস। সাজু ভাই যে একজন ভার্সেটাইল অ্যাক্টর, এতে তো কোনো সন্দেহ নাই। মানে নানান রকম ক্যারেক্টার সাজু ভাই প্লে করেছে, এবং আমরা সবাই খুব এনজয় করি সাজু ভাইয়ের অ্যাক্টিং যখন করে। এবং আমি যতটুকু জানি যে সাজু ভাই তো মঞ্চের একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু সাজু ভাই ছোটবেলায় বুঝছিস বিভিন্ন মানুষকে হ্যাঁ কপি করতো, বুঝছিস? মানে তখন তো কোনো এখনো কিছু করে, করতো না। না এখনো শোন না, করে। তখন মানে একদম ছোটবেলার কথা বলতেছি, আমি সিলেটে থাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব সম্ভবত আচ্ছা। সাজু ভাই কপি করে এসে বাসায় দেখাতো, বুঝছিস? এবং হ্যাঁ হ্যাঁ। সবাই খুব এনজয় করতো, মানে আন্টি আঙ্কেল বা কাজিন টাজিনরা খুব এনজয় করতো, আর জোশ তো একদম অবিকল ওরকম করতো। ওরকম করতে করতে কিন্তু সাজু ভাই এখন আমাদের মাঝখানে
আমাদের কিছু শ্রদ্ধেয় লেজেন্ডদেরকে এমন ভাবে কথা বলে, তুই যদি চোখ বন্ধ করে রাখিস মনে হবে যে উনি পাশে বসে আছে। এবং শ্রদ্ধেয় শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী স্যারের কথা, মানে এটা সবাই শুনতে চায়, কোনো কোথাও গেলেই সাজু ভাইয়ের কাছে শুনতে চায়। সাজু ভাই আমাদেরকে একটু প্লিজ একটু শোনান শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী স্যার। আমি সাজু ভাই একটা মজার ব্যাপার হচ্ছে আজকে শুধু মানে হুমায়ুন স্যার না, আমরা যেটা আছে আমরা অনেক জনেরটা শুনবো, এবং আপনি আমাদেরকে আজকে এই মজার জায়গাটার মধ্যে যতটুকু আমরা ভাব গম্ভীর এবং যেসব প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলোর মতো একদম ফরম্যাটেড কোনো কিছু করতে চাই না, আমরা অনেক মজা করবো এবং আপনার থেকে অনেক কিছু দেখবো আজকে। আর সাজু ভাই ছোটবেলায় যে কাহিনীটা বলছি, সাজু ভাই ছোটবেলায় যে কাহিনীটা বললাম যে আপনি কপি করতেন, তখন আসলে কাদেরকে কপি করতেন, বাসায় এসে কাকে দেখাতেন? মানে এটা তো আসলে প্রথমত হচ্ছে যে আমার মা আমাকে বলেন যে একটা সিনেমা দেখতে নিয়ে গেল আমাকে। তখন তো আসলে একটা বাবা মা সিনেমা দেখা একটা রেওয়াজ ছিল, কিন্তু বাংলা সিনেমা দেখতে যাওয়া এটা একটা কালচার ছিল। এই বাঙালি মধ্যবিত্ত পরিবারে যেহেতু তোমরা একেবারে সরাসরি সিনেমার সাথে সম্পৃক্ত, আমি একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে সিনেমার ব্যাপারে আমি খুবই আবেগী। আমি বাংলাদেশের সিনেমা নিয়ে আমার এক ধরনের অদ্ভুত হোপ, প্রত্যাশা বা আকাঙ্ক্ষা, বা মনে হয় যে বাংলাদেশের সিনেমা এত সমৃদ্ধ ছিল এবং এই সিনেমার সমৃদ্ধিটা আরো হয়তো সম্ভব করা। তো সেই জন্য যেমন আমি ছোটবেলা থেকেই সিনেমা দেখতাম, আব্বার সাথে দেখতাম, আম্মার সাথে দেখতাম। সিনেমাটা আমার কাছে একটা ড্রিম মনে হতো। ওই সিনেমা দেখে দেখে যখন বাসায় ফিরতাম, তখন নাকি ওই সিনেমার কোনো একটা চরিত্রকে আমি কপি করে দেখাতাম। কিংবা আমার মা ছোটবেলা মানে উনি পলিটিক্স করতেন, যখন কোনো মিটিং এ যেতেন বা সমাবেশে যেতেন, তখন ওখানকার কিভাবে বক্তৃতা দিচ্ছে সেটা এসে আমি কপি করে দেখাতাম। তো এগুলো হচ্ছে আমার আম্মার কাছে শোনা। আম্মা বলতেন যে ও ছোটবেলা থেকে এই কাজটি করতো, এবং সেটা আবার দেখা যায় আমি একটা লাঠিকে মাইক বানাতাম, একটা লাঠিকে নিয়ে মাইক বানাতাম। এবং এমনও হতো যে ওই পলিটিক্যাল সমাবেশের বক্তব্যটা কি সেটাও আমি জানি না। আমি হয়তো বলছি মানে দেখা যাচ্ছে আমি শব্দ স্পষ্ট না, কিন্তু আমি ভাবে সব বলে দিচ্ছি। সো এটা হয়তোবা আমার মধ্যে এক ধরনের বিল্ট ইন ব্যাপারটা ছিল যে আমি এটা স্বভাবসুলভ ভাবে এই কাজটি করতাম। তো এটা আমার করতে পছন্দ। এখনো দেখা যাচ্ছে যে ওই যে ছবি আঁকার ক্ষেত্রে আমার এটা কাজে লেগেছে, এই কারণে যে এই অবজারভেশনটা থাকলে একটা মানুষকে সে প্রপার জায়গাটা সে কানেক্ট করতে পারে, যে নীরবের ক্যারেক্টারটা কি, নীরবের লাইনটা কি, এইটা খেয়াল করতে পারে মানুষ। কিন্তু আমি কিন্তু নীরবকে কপি করা মানে কিন্তু নীরবকে নয়, নীরবের এমন একটি লাইন আমি কপি করব যেটা আরেকটা লোক কমিউনিকেট করতে পারে, ইয়েস দিস ইজ নীরব। সো ওই লাইনটাকে আসলে যারা খুঁজে পায় তারাই এই অবজারভেশন পাওয়ার। অবজারভেশন পাওয়ারটা আসলে তখনই তৈরি হয় যখন সে নোটিস করতে পারে প্রপারলি যে নীরব এমন, ইমন এমন, বা এই মানুষটি এমন, বা এই মানুষটির এই যেমন আমাদের শিশির স্যার যখন কার্টুন করে তার কোনো ক্যাপশন লাগে না, তার কার্টুনটা এত ক্যারিকেচার থাকে কিন্তু আপনি দেখে বুঝবেন মানুষটা কি। তার মানে কোনো একটা ক্যারেক্টারের লাইন সে প্রপারলি দেয়। সো এটা আসলে আমি মনে করি যে শিল্পের প্রত্যেকটা মাধ্যমে কোনো লস, এটা হচ্ছে মেক বিলিভ করানো, বেসিক্যালি মেক বিলিভ করানো যে আমি এই জিনিসটাই করতে চেয়েছিলাম। হ্যাঁ মানে মেক বিলিভ তখনই হবে যখন আসলেই প্রপার জায়গাটা সে কানেক্ট করতে পারবে। নয়তো এটা তো সাজু ভাই অ্যাক্টিং এর ক্ষেত্রেও তাই হয়, কারণ একটা ক্যারেক্টার যখন আমরা চরিত্রটাকে ধারণ করা হয় তখন ওই চরিত্রটাকে মানে কি দেখলাম সেটাকে প্রেজেন্ট করাটাই তো আসলে অ্যাক্টিং। সাজু ভাইয়ের কাছ থেকে আমরা আজকে এমন কোনটা দেখবো আমরা আজকে সাজু ভাইয়ের কাছ থেকে প্রথম? আজকে সাজু ভাইয়ের কাছ থেকে অনেক কিছু দেখার আছে, কারণ আমরা সবকিছু দেখতে চাই। কারণ সাজু ভাইয়ের আমি আজকে অনেক কিছু দেখাতে চাইছিলাম, কিন্তু এমন একটা সময় বা এমন একটা জায়গায় আমরা বসে আছি। আপনি আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী স্যারের একটু একটু কথা বলি একটু আমাদের। আমি একটু বলি ইমন, ফরিদী ভাই সম্পর্কে কিছু বললে আমার কখনোই না নাই, আমি অবশ্যই বলবো। তারপরে ফরিদী ভাই বেঁচে থাকা অবস্থায় বলতে যে আরামটা পেতাম, উনি চলে যাওয়ার পর এই বলাটার মধ্যে আরামটা কমে গেছে, কারণ এখন মনে হয় যে আমি এখনো থেমে আছি ফরিদী ভাইয়ের সেই জায়গায়। মানে ফরিদী ভাই এখন বেঁচে থাকলে তাকে আমরা আরো যে জায়গাটায় পেতাম সেই জায়গাটা যদি কমিউনিকেট করতে পারতাম আমাদের আরো আনন্দ লাগতো। আরেকটা বিষয় হচ্ছে যে ফরিদী ভাই নিজে এটাকে এনজয় করতো, মানে আমি ফরিদী ভাইকে কপি করছি, শুনতেও চাইতো। হ্যাঁ ফরিদী শুনতে মানে কি, মানে ফরিদী ভাই মানে আমি খুব সত্যি একটা কথা বললে আমার বলতে গেলে আমি নিজেও ইমোশনাল হয়ে যাই।
ফরিদি ভাই, দেবযানী এবং সাবির, মানে ফরিদি ভাইয়ের মেয়ে এবং মেয়ের জামাই সাবির, ওদেরকে খুব সুন্দর করে বলেছিল যে কখনো যদি মনে হয় যে আমার কথা শুনতে ইচ্ছে করছে তাহলে সাজুর কাছে যাবা। তো এই যে কথাটা, এই কিছুদিন আগে ফরিদি ভাইয়ের একটা চশমা অকশন হলো, তো সেই সময়টাই কিন্তু এই দেবযানী এবং সাবির আমাকে স্মরণ করলো যে সাজু ভাইকে রাখতে হবে প্রোগ্রামে। তো এইটা কিন্তু আমার জন্য একটা পরম পাওয়া, কারণ যেই মানুষটিকে দেখে আমরা অভিনয় শিখেছি বা শেখার চেষ্টা করেছি, আগ্রহ জন্মেছে, সেই মানুষটির কোনো একটা প্রোগ্রামে সেই মানুষটি নেই কিন্তু আমাদেরকে অংশগ্রহণ করতে বলে, সেটা ভীষণ আনন্দের। নীরব, ইমন, আমি বোঝাতে পারবো না। আর ফরিদি ভাইকে সাথে আড্ডার সময় আমরা বুঝতে পারতাম। এই জন্য ফরিদি ভাই মারা যাবার পর আমাদের সবুজ ভাই, খায়রুল আলম সবুজ ভাই, শহীদ মিনারে যখন গেছি, হ্যাঁ, আমার ওই কথাটা আমার এখনো মনে আছে। আমরা যখন শহীদ মিনারে গেলাম, তো সবুজ ভাই এসে বলছে, কিরে তোর তো চমকে দেওয়ার কাজটা শেষ হয়ে গেল। বললাম মানে? বলছে তুই তো আর কখনো আমাদেরকে ফোন দিয়ে চমকে দিতে পারবি না যে আমি হুমায়ুন ফরিদি বলছি। এটা বলার পর আমার সত্যি মনে হলো যে আমি তো এখন কখনো নীরবকে ফোন দিয়ে বলতে পারবো না, হ্যালো নীরব, আমি হুমায়ুন ফরিদি, কারণ সে বিশ্বাস করবে না। কিন্তু ওই সময় কিন্তু আমি মানুষকে এভাবে চমকে দিয়েছি। এবং শুধু তাই নয়, ফরিদি ভাই একটা পর্যায়ে বিরক্ত হয়ে মানুষকে ফোন দিয়ে বলতো, হ্যালো, আমি হুমায়ুন ফরিদি, সাজু খাদিম না। কোনোদিন আমাকে একটা বকাও দেয়নি, বরং বলতো, এই মিয়া কথা বলি আমি, হিট হও তুমি, মানে এইভাবে বলতো। হি ইজ সাচ এ ওয়ান্ডার, মানে সেটা লিজেন্ড, মানে রিয়েল লিজেন্ড। একদম সত্যি তাই। আমি সাজু ভাই এবং আমি একটা ছবি দেখেছিলাম, আমি দুইটা ছবি করেছিলাম অভিনয়, বুঝছিস? আচ্ছা আচ্ছা, একটা যেমন জামাই তেমন বউ, আর একটা ছবি হচ্ছে তোর অর্ধেক হয়েছে আর বাকিটা হয়নি। তো দুইটা ছবি করতে যে আমি ওনার কাছে যেটা যেটা শিখেছি, মোহন এদিকে আসো, শোনো, তুমি তো হিরো, বুঝছো, চেয়ার 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 লাগবে, হ্যাঁ, প্লেট আলাদা আনবা, একটা ইয়ের মধ্যে থাকতে হবে, একটা আলাদা স্টাইলের মধ্যে থাকতে হবে। ধরে ধরে আমাকে শিখাইছে। দুইটা ছবি বুঝলাম, আমরা সামনে আছে, বসুন এখানে, বসুন, প্লেট আছে না নাই, আমি কাউকে নিয়ে আসবো, তারা আবার আনসো প্লেট, আমি আনছি, মানে একটা উনি যে কিভাবে শিখায় মানুষকে, এটা অতুলনীয় আছে। মানে ফরিদি ভাই আসলে গ্রেট। সাজু ভাই, আপনি তো অনেক, মানে আমি আর নীরব যখন অফ দ্য রেকর্ডে যখন কথা বলছিলাম যে দোস্ত আজকে আমরা এমন একজনকে আমরা জিজ্ঞেস করবো যিনি অলরেডি এত বড়, মানে মানে অ্যাঙ্করিং জগতে সে হচ্ছে সুপারস্টার, আমাদের সাজু ভাই, ঠিক আছে? কারণ সাজু ভাই এমন একটা জিনিস, যে মানুষটা কোনো স্ক্রিপ্ট লাগে না, সে দাঁড়াইলেই ওই প্রোগ্রাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলতেই থাকে। মানে সাজু হচ্ছে এই লেভেলে। মেরিল প্রথম আলোতে, বা আমরা যে মেরিল প্রথম আলোর পরে যে আমরা যে খাওয়া দাওয়ার যে প্রোগ্রাম গুলো হয়, হ্যাঁ, ওই যে ঢাকা ক্লাবে যে সাজু ভাই কই, যে দেখি সাজু ভাই শুনছে, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা যে লেভেলের মজা করি, হ্যাঁ, এবং সবাই হাসতে হাসতে চোখে পানি পড়ে যায়। আমি মেরিল প্রথম আলোতে সাজু ভাই দেখছিলাম যে আপনি মীর সাব্বির ভাইকে উঠালেন স্টেজে, তারপরে মোশাররফ ভাইকে উঠালেন, জাহিদ ভাইকে উঠালেন, তারপর 3 জন মিলে চেপে ধরলো যে সাজু তোমার কিছু একটা করতে হবে। তারপর কি করছেন এটা আপনি করবেন, কিন্তু আমি দেখি কি কবরী ম্যাডামকে ক্লোজ আপ ধরা আছে, চোখে পানি পড়তেছে হাসতে হাসতে। আপনি আমার ওই প্রোগ্রামটা কিন্তু আমি জানি না তোমরা জানো কিনা, ওই প্রোগ্রামটা কিন্তু ইনস্ট্যান্ট ছিল। হ্যাঁ জানি, এবং মজার ব্যাপার বলি সাজু ভাই, কোনো স্ক্রিপ্ট ছিল না, না কোনো স্ক্রিপ্ট ছিল না, ওখানে যে দাঁড়াবো সেই সিদ্ধান্ত নিয়েছে ওই প্রোগ্রাম চলাকালীন সময়ে। সাজু ভাই গতকালকে মোশাররফ ভাইয়ের সাথে, মানে মোশাররফ করিম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, আমাদের মানে সবার পছন্দের অভিনেতা, তার সাথে দেখা হয়েছে, এবং সে এই একই জিনিসটি আমরা গল্প করছিলাম। আমি মোশাররফ ভাইকে বলছিলাম, ভাই এই কাহিনী, বলে নীরব এটা কোনো প্ল্যানিং ছাড়া এই সাজু আমাকে ডাকছে, সাজু আমাকে ডেকে এই কাহিনী করছে, কোনো প্ল্যানিং ছিল না, কোনো প্ল্যানিং আমাকে যখন বললো যে উঠতে হবে, আমি বললাম যে আমি কি করব, বলছে যে যা খুশি। তখন আমি বললাম যে সেই ক্ষেত্রে দেখেন কে কে আসছে, বলছে এই নামগুলো বলছে, তাদেরকে তাহলে আমি ডাকবো, ওনাদেরকে মাইক্রোফোন দিয়ে দেন আর বলে দেন যে আমি ডাকবো। এই ছিল আমাদের ইয়াটা। দেন উঠলাম, উঠে আসলে সত্যি কথা বলতে কি, প্রিয় মানুষজন যখন কাছাকাছি থাকে, যে আমরা আজকে 3 জন আছি, আমার তো আর কাউকে ইয়ে নাই। আমি যদি এখন বলি, যখন প্রথম ইমনকে আমি বিজ্ঞাপনে দেখলাম, আমার মনে হয় এত সুইট মানুষটা কে, ছেলেটিকে আমি ভেবেছিলাম বোধহয় ইন্ডিয়া থেকে এসছে। তো সবাই বললো যে না, এটা বিস্কিটের না কিসের বিজ্ঞাপন ছিল জানি, আমার ঠিক মনে পড়ছে না। তো এত সুইট একটা
তখন বললো যে এটা তার নাম ইমন, সে খুব ভালো অভিনয় করে এবং খুব সুইট। তারপর ইমন যখন সিনেমা করবে শুনলাম, আমার মনে হলো কি, একদম আমি আমার জায়গা থেকে বলছি যে অনেকদিন পর ইমনের মধ্যে কোথায় যেন সিনেমার পোস্টার দেখে জাফর ইকবালকে পেলাম, আমার কাছে মনে হলো। আমার মনে আছে আমি মিমি আপাকে বলতেছিলাম, মিমি আপা দেখেন তো ওকে একদম জাফর ইকবালের মতো লাগছে না? তো তারপর এই যে আমাদের মানুষগুলো বা আমরা যাদেরকে পছন্দ করি তারা একটা মানে বড় পর্দায় যাচ্ছে, এটা কিন্তু আমাদের একটা বিশাল আনন্দের ব্যাপার থাকে। আমার সাথে নীরবের প্রথম দেখা, আমার নীরবের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে নীরবের সাথে, নীরবকে আমি প্রথম দেখি অনিমেষ রায়চৌধুরী, আমি একটা নাটক করছিলাম, নাটকের নাম ছিল বুইরা ভূত, আমি আর টেলিসামাত করছিলাম চারুকলায়। হঠাৎ করে দেখি একটা ছেলে গোল্ডেন কালারের পাঞ্জাবি পরে ওই চারুকলায় আসছে, বোধহয় অনিমেষের সাথে দেখা করতে কাছে। আমি বললাম যে এত মানে আমার তো সহ্য হচ্ছিল না যে এত হ্যান্ডসাম ছেলেটাকে, মানে দূর থেকে দেখতেছি একটা ছেলে ঢুকছে যে বোঝা যান যে মানে একটা একটা হিরো ঢুকছে, কিন্তু সে তখনও বোধহয় সিনেমা করেনি। তখন আমাকে অনিমেষ বলছে কে ছেলে তো হ্যান্ডসাম, বস সিনেমার নায়ক হতে যাচ্ছে, সে সুন্দর ছেলে। তো এই যে দুটা ফুটফুটে সুন্দর, মানে ফুটফুটে বললাম যে বাচ্চা হিসাবে না, আমার ফিলিংস বোঝানোর জন্য, যে দুটা সুন্দর ছেলে সিনেমাতে যাচ্ছে। আমার কাছে মনে হয় এখনো বাচ্চাই। হ্যাঁ, আমার কাছে মনে হয় সিনেমার গোল্ডেন টাইমটা তোমাদেরকে পাইনি। সিনেমার গোল্ডেন টাইমটা যদি তোমাদেরকে পেত, তাহলে আমরা হয়তো তোমাদেরকে আরো অন্যভাবে পেতাম। কারণ বাংলাদেশের সিনেমার দর্শক কিন্তু 100 বছরের ইতিহাস। আমি জানি না, তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের সিনেমা কিন্তু 1896 সন থেকে ওই একজন ব্রিটিশ ম্যান, সে কিন্তু সিনেমা দেখানো শুরু করে কলকাতা এবং বাংলাদেশ দু জায়গায় একসাথে। তার মানে এই দেশের দর্শক কিন্তু 100 বছরের দেখার ইতিহাস আছে। তো এই দেশের দর্শক কিন্তু অসাধারণ। এবং বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক প্রথম সিনেমার নাম তো নিশ্চয়ই জানো, বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক যে প্রথম সিনেমাটা হয়, সেই নামটি কি স্মার্ট একটা নাম ছিল। আমি এখনো বলি যে এখন আমার নাম দিতে গিয়ে ওই স্মার্টনেস দেখাতে পারি না। বাংলাদেশের প্রথম ছবির নাম ছিল কিন্তু দ্য লাস্ট কিস। দ্য লাস্ট কিস, দ্য লাস্ট কিস, এটার বাংলা নাম ছিল শেষ চুম্বন। আর প্রাতিষ্ঠানিক ছবি ছিল মুখোমুখোশ, এটা হলো 54। তা আমি বলছি হ্যাঁ, আর অপ্রাতিষ্ঠানিক ছবি এটা নবাব পরিবারের একজন ছেলে, শৌখিন নির্মাতা ছিল সে। তো চিন্তা করো নীরব, ইমন, সেই সময় এটা সিনেমার নাম হচ্ছে দ্য লাস্ট কিস, মানে শেষ চুম্বন। তো সেই দেশের মানুষ, মজার ব্যাপার হচ্ছে তখন কিন্তু কোন নারী আসতো না সিনেমা করার জন্য, নারী ক্যারেক্টার করার জন্য। বাসা থেকে তাদের অনেক বেশি বাধা বিপত্তি থাকতো। সেক্ষেত্রে একটা ছেলেকে মেয়ে জায়গা থেকে নিয়ে আসতো, হ্যাঁ, এবং একটা ছেলেকে মেয়ে সাজিয়ে ছবিগুলো করা হতো, বা আমাদের এই কালচারের কাজটাকে করা হতো। এবং শুধু তাই না, আমাদের নানা অন্য জায়গা থেকে, অন্য অঙ্গন থেকে তাদেরকে আনা হতো, যেসব জায়গা থেকে আমরা বলি যে তারা ভালো নয়। আসলে অনেক স্ট্রাগল করে সিনেমাটা দাঁড়িয়েছে। আমার কেন জানি মনে হয় বাংলা সিনেমা, আবার আমি এটাও বলি যে মেইন স্ট্রিমের সিনেমা ছাড়া একটা দেশের সিনেমা কখনো সমৃদ্ধ হয় না। যখন মেইন স্ট্রিমের সিনেমা যখন সাকসেসফুল হয়, তখন সেই দেশের অন্য ধারার ছবিগুলো দর্শক দেখে। বাংলাদেশের 70s এর সময়ে, 80s এর সময়ে যেই রমরমা ছিল, তখন কিন্তু বাংলাদেশের সূর্য দিগল বাড়ি হয়, তখন সুরজ মিয়া হয়, তখন কিন্তু ঘুরতি সিনেমা হয়, তখন কিন্তু ওই সিনেমারও একটি আবেদন তৈরি হয়েছিল। কিন্তু তখন বাংলাদেশের মেইন স্ট্রিম ছিল কোন জায়গায়? তো আমি বলি যে মেইন স্ট্রিমকে কখনো কখনো আমরা ইগনোর করে বলি যে আমরা ভালো সিনেমা বানিয়ে ফেলবো, সেটা আসলে সম্ভব না। সিনেমার জন্য প্রথম দর্শককে তৈরি করতে হবে, তারপরে আপনি যদি মনে করেন যে আমি একটু অন্য ধারার ছবি বানিয়ে দর্শককে দেখাতে চাই, ওয়েলকাম। কিন্তু আমি জানি না আমাদের নীতি নির্ধারকরা এটা নিয়ে হয়তো আরো ভালো। আমরা গান শুনতে চাই আপনার কাছে, কারণ অনেক রিকোয়েস্ট আসছে গান শোনানোর জন্য। আপনার সেই বিখ্যাত ফকির আলমগীর ভাই, এছাড়া আরো যারা যারা আছেন, আপনি কয়েকজনকে প্লিজ আমাদেরকে গান শোনান। না, আমি বলি ফকির আলমগীর ভাইয়ের প্রতি, পানি খেয়ে গান গান, অসুবিধা নাই। ফকির আলমগীর ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওনাকে আমি ভীষণ পছন্দ করি, উনিও আমাকে পছন্দ করেন, কিন্তু উনি এটা পছন্দ করেন না যে ওনার মতো করে আমি গান গেয়ে মিডিয়াতে এটা করি। আসলে যার যার ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, হ্যাঁ পছন্দ থাকে। কিন্তু সাজু ভাই, আমি আপনাকে প্রথম দেখেছিলাম, প্রথম জাহিদ ভাই এবং তৌকির ভাই
আমাদের সবার পছন্দের অভিনেতা। এবং আমি প্রথম আপনার সাথে পরিচয় হওয়ার পরে যখন গল্প দেখতাম যে সাজু ভাই অনেক গল্প করছে, এই গল্পের মধ্যে প্রথম সামনাসামনি আপনাকে কপি করতে দেখেছিলাম আমার যেটা সেটা হচ্ছে তো তৌকির ভাই তৌকির ভাই তৌকির ভাই ব্রাশ করছিল আর জাহিদ ভাই মনে হয় পাশে দাঁড়িয়ে কোনো কথা বলছিল। ওই ওই জিনিসটা আমার খুব মনে পড়ে যে আমার শোনা প্রথম সাজু ভাইয়ের কোনো জোকস বা মানে কপি করা। তৌকির ভাইও খুব এনজয় করে। তৌকির ভাই একদিন আমাকে হ্যাঁ। বলছিল যে আমি যখন প্রথম তৌকির ভাইকে দেখাতাম, বলে যে সাজু আমি কি এইভাবে কথা বলি, উনি যেভাবে বলেন। তা আমি বলছি যে হয়তো অতটা বলেন না, কিন্তু মানুষ তো বিশ্বাস করে যে আপনি এইভাবে কথা বলেন। তো উনি একবার আমাকে একদিন ফোন দিয়ে বলে, সাজু আমি তো অবাক হয়ে গেলাম, আমি দেখি একটি অনুষ্ঠানে আমি তোমার মতো কথা বলছি। আমি বলছি না, আপনি আমার মতো কথা বলছেন না, আপনি আপনার মতোই কথা বলছেন, কিন্তু আমি আপনাকে দেখাই ফেলছিলাম। সো এগুলা খুব মজা। আর তারা শিক্ষিত মানুষ, তো তাদের সাথে এই ফান গুলা করে মজা আছে, তারা মাইন্ড করেন না, তারা এটাকে খুব সুন্দর। জাহিদ হাসান ভাইয়ের কি কপি করেছেন কখনো? জাহিদ হাসান জাহিদ ভাইয়েরটা আমি উভয় পারি, যে আরফান খুব ভালো করে। মানে জাহিদ ভাইয়ের ব্যাপারটা, জাহিদ ভাই হচ্ছে খুবই আদরের লোক, খুব সুন্দর গেদা। এই যে তোরা দুইটা আছো, তোরা কিন্তু আমার একেবারে মারপেট ছোট ভাইয়ের মতো, তোকে আমি কিন্তু খুব পছন্দ করি। একটা কথা মনে রাখিস, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, 2 চোখ ধ্বংস হয়ে যাবে, তোরা ধ্বংস হবি না। মানে এই হচ্ছে জাহিদ ভাইয়ের একটা ঢং আর কি, যে সে খুবই জাহিদ ভাই হচ্ছে থাকে না একটা বড় ভাই, উনি থাকলে সেটে থাকলে মনে হয় যে আমার আর কোনো টেনশন নাই, মানে এত নাইস একজন মানুষ। সাজু ভাই এই যে মনে করেন মানুষকে এইটা দেখাচ্ছেন, অনেক সময় কি হয়েছে যে রাগ করে ফেলছে, সিরিয়াসলি রাগ করে ফেলছে, মানে হয় না যে ফ্রেন্ডলি গল্প করতে করতে সে সিরিয়াসলি রাগ করে ফেলছে, এরকম কোন ঘটনাটা শুনি বা কি বলেছিলেন? না কপি করেছেন না, আমি এই নামগুলো বলবো না, কারণ যারা রাগ করে মানে একদম ফ্রেন্ডলি, মানে সাজু ভাই একদম ফ্রেন্ডলি, মানে ওই সাজু তুই এটা করলি কেন, হয় না এরকম খুব ইয়ে থেকে অধিকারের জায়গা থেকে বলে ফেলে না? এগুলা দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্ট লাইফেও দেখা যাচ্ছে, আমার বন্ধু বান্ধব যখন কপি করি কেউ মাইন্ড করছে না। হ্যাঁ হ্যাঁ, না আমাদের পরিচিত যারা অভিনেতা, আমাদের পরিচিতদের মধ্যে যারা মাইন্ড করেছেন, তারা বন্ধু মহলে কেউ মাইন্ড করেনি, সিনিয়ররা একটু মাইন্ড করেছেন। মাইন্ড করেছেন বলতে ওই রকম রিয়াক্ট করেনি, কিন্তু এক্সপ্রেশনে বোঝা গেছে যে পছন্দ করেননি। আমাকে যে বলছে এই বলো তো আমি কিরাম করে কথা বলি, কথা আমি হয়তো বললাম যে আপনি এইভাবে কথা বলেন, তাই আমি এইভাবে কথা বলি নাকি, কথা তো উনি রিয়েক্ট করেছেন। তখন বোঝা যায় যে সবাই সবকিছু নাও নিতে পারেন, আর না নিতে পারাটাও তাদের অপরাধ না। এটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত আমরা গান শুনতে চাই, যে কোনো গান শোনার আমাদেরকে। আমি দর্শকের অনেক রিকোয়েস্ট আছে, গান শোনায় না, কারণ আমি বুঝি না দর্শক গান শোনার রিকোয়েস্ট করে কেন, কারণ আমি তো গায়ক না। হ্যাঁ, এই যে এখানে এই যে ভাইয়া আপনাকে গান শোনাতেই হবে আজকে আমাদেরকে, প্লিজ ভাইয়া। রাঙামাটি থেকে লিখেছেন একজন, রাঙামাটি থেকে লিখেছেন। তাহলে এবারে আমি এটা চাকমা গান এমনি শুনে, ছোটবেলায় একটা চাকমা গান গাইতাম। এর মধ্যে অনেকগুলো রিকোয়েস্ট ছিল গানেরই, আমি জানি না কেন আমি তো আসলে হচ্ছে কি, আমি তো আর গায়ক না, এমনি গুনগুন করে আমরা থিয়েটার করার সময় ফকির আলমগীরের গানটা একটু শোনাবেন, ফয়সাল আহমেদ। না ওইটাতে শিল্পী আছে, ওইটা দরকার নাই। সাজু ভাই আমাদের সাজু ভাই এমনি আমরা একটা, যেহেতু রাঙামাটির কথা বলছেন, ট্রাইবাল কোনো গান শুনি একটা আমরা ছোটবেলায় আমরা স্কুলে গান গাইতাম, ওইটা হচ্ছে একটা চাকমা, মানে মেবি চাকমাদের গান ছিল, প্রথম ফেগে মেঘে মেঘে মেঘলাতে বাদালে মফরানান যে দমাগে আর লগে লগে, এই টাইপের একটা গান ছিল। পুরোটা তো গান না। রাজু ভাই ওই যে মাঝখানে একটা গল্প বলছিলেন একটা আড্ডার মাঝখানে, সেটা আমি শোনাতে চাই দর্শকদেরকে। সেটা হচ্ছে ওই যে একই জিনিস কয়েকটা দেশের ভাষায় গেলে কি বলতো, ওইটা আমার মনে নাই। আমি সেটা হচ্ছে যে মনে করেন যদি আর্জেন্টিনা থেকে কি বলতো, নাম আর্জেন্টিনায় গেলে কি হতো। না না না, ওটা বলা যাবে না। না ওইটা না, ওইটা সেন্সর করে যতটুকু বলা যায়, ওটা পুরোটাই সেন্সর আসলে। আচ্ছা, আমি কি ওইরকম কিছু বলেন, যেমন দেখেন যে মান্না দে আমাদের খুব প্রিয় শিল্পী, ভীষণ প্রিয় শিল্পী। আমরা যারা বেড়ে উঠেছি, আমরা জোর করে প্রেমের ছ্যাঁকা খাওয়ার চেষ্টা করতাম, যে ছ্যাঁকাটা খেলি মান্না দে গান শুনবো। আর মান্না দে গান মানে হচ্ছে বিরহের গান। তো মান্না দে গান আমার খুব প্রিয়, মানে খুবই প্রিয়, গাইতে পারি না পারি মান্না দে গান গুনগুন করি। একটা গান আছে না যে এই তো সেদিন
আমারে বোঝালে একটা গান আছে না, হ্যাঁ, হ্যাঁ। তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বুঝ বেদনা। মানে আমি এই গানটা শোনাচ্ছি বলতে এই কারণে না, কারণটা হচ্ছে এই গানটি আমি শুনেছিলাম অজয় চক্রবর্তীর গলায়। অজয় চক্রবর্তীর গান নিশ্চয়ই আপনারা তোমরা শুনছো। অজয় চক্রবর্তী একটা গায়কী ঢং আছে। উনি যখন মান্নাদের গানটা গাচ্ছেন, আমি যখন গানটা গাইবো আমাকে সলো আইনেন না, কারণ দুজনের ফেস না দেখলে আমি বুঝতে পারি না। তো তখন উনি অজয় চক্রবর্তীর গানটা গাচ্ছেন, সরি মান্নাদের গান উনি গাচ্ছেন যে আমি এখন মান্নাদের একটি গান গাইবো। তখন এই তো সেদিন গানটি উনি অজয় চক্রবর্তীর গাচ্ছিলেন। তো মেবি এটা যে রাগের উপর গাওয়া, অজয় চক্রবর্তী যেহেতু রাগ প্রধান শিল্পী, উনি না ওই রাগটা নিয়ে গানটা গেয়েছেন, সেটা আমার খুব মজা লেগেছে। মনে হচ্ছে কি অজয় চক্রবর্তীর কণ্ঠে মান্নাদের গান, উনি গাচ্ছিলেন এরকম তো সেদিন আমার বোঝালে আমার মানে এমন রাগ প্রধান গান গাচ্ছিল, মানে এই গানটার আমার হঠাৎ করে বেদনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি যে শুধু আমার তুমি কেঁদো না, কেঁদো না। মানে পুরা রাগ প্রধান গান, কিন্তু আসলে ওনাদের গায়কী ঢং তো আলাদা, কিন্তু গানটা ইউটিউবে আছে, মানে ওনাদের কণ্ঠে এইভাবে পারলে একবার দেখে নিও আর কি। আমি তার ওনার মতো গাইতে পারি নাই, ওই সাজু ভাই, এই যে পরিবেশ ছোটবেলায় সিলেটের বড় হওয়া এবং সিলেটে একদম ইন্টার পর্যন্ত থাকা, কিন্তু আমরা যে নাটক দেখি বা আপনার সাথে যখন গল্প করি, কিন্তু কখনো কিন্তু সিলেটের ব্যাপারটা পাই না। এবং সিলেটের মানুষগুলো যারা ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে একদম যে আপনার বেড়ে ওঠা, সবাই কিন্তু জানে। এবং আমরা যারা আছি তারা জানি, কিন্তু যারা অডিয়েন্স তারা কিন্তু জানে না সাজু ভাই সিলেটের ছিলেন এবং সিলেটের ভাষায় অনেক বেশি পারদর্শী। প্লাস আমাদের দেশে সিলেটের নাটকগুলো কম হয়, তাই না? আমি অনেক নাটক করেছি, আমি কম, আমার কাছে মনে হয় সিলেটের কম্পারেটিভলি সিলেটি অনেক ভাষায় কম হয়। করেছি। তো যেহেতু আমি সিলেটি ভাষাটা এমনিতেই পারি, তো বারবার সিলেটি ভাষায় অ্যাক্টিংটা করলে ভাবে যে ওই একটাই আমি পারি। সেই জন্য আচ্ছা। অনেক নাটকে আমাকে বলা হলেও আমি যখন দেখি যে অনেকবার করে ফেলেছি সিলেটি নাটক, তখন আমি আবার করতে সাজু ভাই নেটওয়ার্কের প্রবলেম একটু আছে, নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে। কিছু কমেন্টস পড়ি আমরা আজকে। কারণ সাজু ভাই এখন যোগাযোগ এটা মনে আমার হচ্ছে, জন্য এই তো, হ্যাঁ। খুবই যথেষ্ট, আমার জন্য এটা আচ্ছা, পাওয়া যাচ্ছে এখন। তো দেখা যাচ্ছে যে দীর্ঘদিন আবার সিলেটের টাচে না থাকতে থাকতে আসলে হয়েছে কি, এই শোটা যেহেতু আমার শুটিং স্পটে চলছে, তো অনেক আর্টিস্টরাই তারা নিজেকে হাইড করে যাওয়ার চেষ্টা করতে গিয়ে এটা আরো কমেডি হয়ে যাচ্ছে। যে অনেকে মাথা নিচু করে যাচ্ছে, অনেকে উঁচু করে না যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, না আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই না কোনো সমস্যা আছে, নেই, নরমালি এর মধ্যেও সাজু ভাই, এর মধ্যেও সাজু ভাই আপনি আমাদের এত সুন্দর অনেকে টাইম দিলেন। মানে আমি সত্যি একটা কথা বলি, আমি আরেকটু কমফোর্টেবলি যদি প্রোগ্রামটা তোমাদের সাথে আরেকটু আড্ডা মারতে পারতাম আমার আরাম লাগতো। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে ডিরেক্টর বসে আছে অপেক্ষা করতেছে যে শেষ হইলে আর দুইটা সিন করে ব্যাক আপ করবে, তখন আমার মাথার মধ্যে একটা আলাদা প্রেশারও কাজ করতেছে, একটা টেনশন থাকে, প্রেসার আমি থাকে। যদি সম্ভব হয়, আমরা যদি সম্ভব হয় করি, আমরা সাজু ভাইয়ের কাছে একটা মানে আমরা শেষ করে ফেলবো, যেহেতু সাজু ভাই একটা মানে শুটিং এর মধ্যে আছে। সাজু ভাই আপনি তো কমার্শিয়াল একটা ফিল্ম করেছিলেন, কমার্শিয়াল ফিল্ম করেছিলেন, প্রেম কাহিনী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 1 করেছিলেন আপনি, অভিজ্ঞতা বা ওই সময়ে আপনার একটু অভিজ্ঞতাটা বলেন। তারপরে আমি কমন জেন্ডার করেছিলাম, কমন জেন্ডার করেছিলেন অনেক আগে। দেখেছি। তো পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী আমি যখন করি, এটা আসলে কবির বকুল ভাই আমাকে, রোমান রশিদ খান আর কবির বকুল বলছে এটা আপনাকে করতে হবে। তো আমি আসলে তখন এই ছবিটি করার জন্য প্রস্তুত ছিলাম না বলতে, সত্যি কথা বলতে যে আমার কাছে মনে হয় যে আমাদেরকে দিয়ে কমার্শিয়াল মুভিতে যেইভাবে অভিনয় করানো সম্ভব সেইভাবে করানোর চিন্তাটা অনেক সময় করতে পারে না ওরা। ধরে নেয় মানে কমার্শিয়াল মুভি যে আপগ্রেডেশনটা হয়েছে
সেই আপগ্রেডেশনটা নিয়ে আমরা একটু ভাবছি কম। আমরা এখনো কমার্শিয়াল মুভির ফরম্যাটেই আমরা আছি। তো তাতে দেখা যায় যে আমাদেরকে যেভাবে ডাকা হয় সিনেমাটা করার জন্য, তাতে কখনো কখনো আমাদের কাছে মনে হয় যে এটা এই মুহূর্তে আমি এটার জন্য প্রস্তুত না, বা এটা আমি করতে চাই না। অনেক সময় হয় না যে, যেমন কলকাতাতেও কিন্তু আমাদের মতো অভিনেতাদেরকে নিয়ে তারা যেভাবে অভিনয়টা করানো ট্রাই করে, তো অ্যাক্টিং বেসড কিছু দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জায়গাটা কখনো কখনো মিস হয় বলে আমি সাধারণত ওই অ্যাক্টিংটা করার জন্য হয়তো প্রস্তুত না বা যেতে চাই না। তারপরেও পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী কবি বকুল ভাই বলেছে, আমি করেছি, এবং করতে গিয়ে যেটা মনে হচ্ছে যে আমাদের নাটকে যেরকম হয় যে শিডিউলটা নেওয়া হয় সেই শিডিউলের মধ্যে আমরা কাজটা শেষ করি, কিন্তু পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী করতে গিয়ে দেখা গেছে যে প্রচুর শিডিউল নেওয়া হচ্ছে, আবার ক্যান্সেল হচ্ছে, মিলছে আবার, এই করতে গিয়ে আমার আসলে একটা শিডিউলগত ঝামেলা হচ্ছিল। শেষ পর্যন্ত কিন্তু আমি পুরো সিনেমাটা করতেও পারিনি, কারণ ঈদের আগে ছিল। তো আমি আমার মতো করে শিডিউল গুলাকে ঠিকঠাক রেখেছিলামও, কিন্তু তোমরা ভালোভাবেই জানো যে অনেকের সাথে শিডিউল মিলাতে গিয়ে দেখা যাচ্ছে যে শিডিউল তখন যারা সুপারস্টার ছিলেন তাদের শিডিউল অনেক সমস্যা ছিল, সেগুলো মিলাতে গিয়ে শেষ পর্যন্ত সিনেমাটা আমি আর প্রপারলি করতে পারিনি। আমি মালয়েশিয়া থেকে গিয়ে আমাকে খুব তাড়াতাড়ি শিডিউলগত সমস্যার কারণে সিনেমাটা গোজামিল দিয়ে আমার অংশটুকু শেষ। আসলে শিডিউল একটা ফ্যাক্ট, কারণ শিডিউল আসলে অনেক জায়গায় যখন ডেটস দেওয়া থাকে তখন মিলানো মুশকিল। সাজু ভাইয়ের শুটিং এর টাইম হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি। সাজু ভাই, আপনার শুটিং এর টাইম হয়ে গেছে, আমরাও আর বেশিক্ষণ থাকবো না, আমাদের প্রোগ্রাম শেষ। যেহেতু আমরা প্রায় 6 মাস ধরে করোনার মধ্যে ছিলাম, তো আমরা তো অলরেডি করোনার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ, এর মধ্যে বন্যাও শুরু হয়ে গেছে, দেশের মানুষজন ভালো নেই। তো এই করোনার মধ্যে আপনি কিছু ইন্সপায়ার করেন আর কেমন কিছু বলেন যেটা দিয়ে মানুষ আসলে একটু আনন্দ নিয়ে আর কি আজকের শোটা শেষ করতে পারে। আর এই করোনাকালীন সময় বা বন্যার্থদের জন্য আপনি পার্সোনালি আপনার জায়গা থেকে বা সবাই মিলিতভাবে কিছু করেছেন কিনা সেটা নিয়ে বলে আমরা শেষ করি। আচ্ছা, করোনাকালীন সময়ে আমরা আমাদের বিশেষ করে আমরা অভিনয় শিল্পী সংঘ থেকে আমরা অনেক কিছু করার চেষ্টা করেছি, আমরা আমাদের সাধ্য মতো করেছি। আমরা তখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের যে যোগাযোগগুলো আছে তাদের মাধ্যমে আমরা এক ধরনের ফান্ড কালেক্ট করেছি, এবং সেটা আমাদের মতো করেই এই কাজগুলো করেছি। আর প্রথমত হচ্ছে যে অর্থনৈতিক অসমৃদ্ধি বা দীনতাই কিন্তু একমাত্র মানুষের ক্রাইসিস না, মানুষের সাইকোলজিক্যাল ক্রাইসিস হয়, মেন্টাল ক্রাইসিস হয়, অর্থনীতি একটা ক্রাইসিস। তো এই করোনাকালীন সময়ে এক ধরনের মানসিক দ্বন্দ্বে মানুষ ভুগেছে, যে আমরা আলটিমেটলি একটা ইনভিজিবল ভাইরাসের সাথে এবং একটি আনলিমিটেড বা ইনফিনিটিভ একটা জায়গাকে যখন আমরা দেখি, যে আমরা জানি না এই করোনা আলটিমেটলি কবে শেষ হবে বা আলটিমেটলি আমরা কবে প্রপারলি বের হতে পারবো, যেহেতু পুরো ব্যাপারটা এটা হোপলেস, আমার কোনো হোপ নাই, সেই জায়গা থেকে কিন্তু মানুষ এটা আতঙ্কে উৎকণ্ঠায় থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপর আমি এখান থেকে আমি যে পজিটিভ ব্যাপারটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে উই আর সো লাকি যে 100 বছর পর পর যে মহামারীটা হয় সেই মহামারীর সাক্ষী আমরা কিন্তু অনেক কিছু সাক্ষী, আমরা ইংরেজি মিলেনিয়ামের সাক্ষী, আমরা বাংলা শতাব্দীর সাক্ষী, আমরা একটা মহামারীর সাক্ষী, এবং আমরা যারা দীর্ঘ সময় পরিবারকে প্রপার সময় দেইনি, বিশ্বাস করো আমি এই 3-4 মাসে পরিবারের সাথে আমি যেভাবে সময় কাটিয়েছি, এটা আমি আমার জীবনের ইতিহাসে আর কোনোদিন পাবো কিনা বা কখনো পাইনি। সো এইটা কিন্তু আমরা থেকে শুরু করে প্রফেশনাল কাজে, হ্যাঁ, সো এগুলা কিন্তু আমাদেরকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। আর আমি তো বলি যে সমস্যা বা ক্রাইসিস এগুলা জীবনে আসবে, এগুলাকে মোকাবেলা করবে মানুষ, এবং মানুষের পক্ষে সবই সম্ভব। আর বন্যা যেটা বাংলাদেশের দেখেন, এই যে বন্যা এবং আমপান বা এই করোনা, এতগুলা ক্রাইসিস বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, তারপরেও আমরা অনেক সময় হাহুতাশ করি যে আমরা কি করছি না করছি। আমরা ভেবেছিলাম বাংলাদেশ একদম কি বলে মহামারীতে চলে যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে, তারপরও এরকম তৃতীয় বিশ্বের একটি নিম্ন মধ্যম আয়ের দেশে, একটি ঘনবসতি দেশে একটি দেশকে যেভাবে চালানো উচিত, আমার মনে হয় এর চেয়ে বেটার আর কেউ চালানো সম্ভব না, কারণ এর অপশনও নেই। আমরা খালি বললেই তো হবে না, আমাদের যা যা অপশন আছে তাতেই কিন্তু আমরা খুব পানিতে পড়ে যাইনি, আমরা এখনো চেষ্টা করছি আমরা রিকভার করতে। আমার বিশ্বাস এই জাতি রিকভার করবে ইনশাআল্লাহ। সাজু ভাই, থ্যাংক ইউ সো মাচ, এবং আমিও আর সময় আপনার নিয়ে করবো না, আপনি যেহেতু থ্যাংক ইউ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে তোমাদের এই প্রোগ্রামে
এর আগে যারা যারা এসছেন, যে প্রোফাইল দেখলাম, তারপর আমাকে ডেকেছো, সেই জায়গা থেকে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। অনেক ধন্যবাদ। এর বাইরেও আমরা যদি আড্ডা মারতে পারি, কোনো সুযোগ হয়, আমরা অবশ্যই আড্ডা মারবো। অবশ্যই অবশ্যই সাজু ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার কাছে মনে হয় যে দর্শকরা যারা দেখেছে, যতটুকু সময় দেখেছে, এনজয় করেছে। আমরা সাজু ভাইকে বিদায় দিয়ে দিচ্ছি দর্শক এবং কতটুকু আমরা এনজয় করেছে জানি না, আমি এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি সরি আজকে ভাইয়ের জন্য আমাকে গুড লাক ফর ইওর ওয়ার্ক। না, ইটস ওকে, ইটস ওকে। অবশ্যই সাজু ভাই, আমরা অবশ্যই আরেকদিন আড্ডা দেব। শিওর। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার সাজু ভাই, টেক কেয়ার। সালাম। তো অনেক সুন্দর একটা আড্ডা মারলাম আসলে সাজু ভাই। আসলে আমি যেটা বললাম যে সাজু ভাই থাকলে এমনিতেই না সময়টা কিভাবে পাস হয়ে যায়, আজকেও ঠিক টেরই পেলাম না। বিশেষ করে উনি যে গানটা গাইলো, একটু আগে যে গানটা গাইলো, সাধারণ ছিল। তো সাজু ভাই আসলে সবসময় খুব প্রাণবন্ত একজন মানুষ এবং খুব মজা করে। অবশ্যই উনি একজন ভার্সেটাইল একজন অ্যাক্টর। সবকিছু মিলে আজকের আড্ডাটাও আমাদের খুব জমে গেছে। তো আমরা কালকের আড্ডার জন্য ওয়েট করছি। কালকে হয়তো আমাদের আরো একজন পছন্দের মানুষ আসবে। কালকে হয়তো আমরা সুন্দর করে জমিয়ে আড্ডা মারবো। এবার তুই বল। অবশ্যই সবাইকে ইমন তো সব বলেই দিল, এবং আমরা ওয়েট করি প্রতিদিন যারা যারা এই 8টায় বা 9টায় আমাদের যে শোটি শুরু হয় লাইভ রেডিওর লাইভ পেজ থেকে, এবং রবি বাংলা লিংক এবং এয়ারটেলের 2877 থেকে যারা শোনার জন্য ওয়েট করেন, তাদের জন্য অনেক বেশি থ্যাংক ইউ। এবং আমার কাছে মনে হয় যে আমরা আসলে শোটি করছি, এবং আমরা আমার আর ইমনেরও বেসিক্যালি পুরো এই সময়টা অনেক ভালো কাটছে। কারণ এই করোনার সময় আমাদের লাইফ স্টাইলটা এমন হয়ে গেছে, কারোর সাথে দেখা হচ্ছিল না, গল্প হচ্ছিল না। এর মধ্যে সবাইকে এনে এনে প্রতিদিন একজন করে আসছেন ইনভাইটেড গেস্ট, এবং তারা এনজয় করছেন, গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। সেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তার চেয়ে বেশি ভালো লাগছে আপনারা আমাকে ইমনকে ইন্সপায়ার করছেন, এবং আপনাদের ভালো লাগা এবং এত কমেন্টস গুলো শেয়ার করা, এগুলো আমাদেরকে আরো বেশি ইন্সপায়ার করছে। আপনারা ভালো থাকবেন। এবং আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে আমরা অন টাইমে কেন শুরু করতে পারছি না। আসলে দেখেন, আমরা যেহেতু অনলাইনে আছি, এক একজন এক এক জায়গায় থাকে। দেখা গেল কেউ শুট নিয়ে আছে, ওখানে প্রপারলি নেটওয়ার্ক নেই বা বিভিন্ন কারণে, কারণ আমরা তো উইদাউট গেস্ট আসলে প্রোগ্রামটা শুরু করতে পারি। এই জন্য অনেক সময় প্রবলেমটা হয়ে যায়। সো এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর অনলাইন হওয়াতে সুবিধা হয়েছে যে না, আমরা ফাইনালি একটু পরে হলো প্রোগ্রাম শুরু করতে পারি। আপনারা এইসব ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের সাথে প্রত্যেকটা প্রোগ্রাম এনজয় করবেন। সামনে কিন্তু আরো অনেক অনেক ভালো আপনাদের পছন্দের গেস্টরা আসবে। তো আমাদের সাথেই থাকবেন, আমরা আশা করছি। অবশ্যই। এবং আমরা বিদায় নিব। আমি আর ইমন লাইভ রেডিওর যারা আছেন দেখছেন এবং লাইভ রেডিওর সাথে জড়িত যে পুরো টেকনিক্যাল টিমটা, তাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস। আমাদেরকে এই সুন্দর টেকনিক্যাল সাপোর্ট, সাউন্ড এবং প্রপার ইকুইপমেন্ট দিয়ে আমাদেরকে সুন্দর করে অডিয়েন্সের কাছে তুলে ধরার জন্য, এবং লাইভ টেকনোলজির আরাফাত ভাইকে এবং অতুল ভাইকে এবং লাইভ টেকনোলজির সাথে যারা জড়িত আছেন তাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস, অডিয়েন্সকে অনেক বেশি থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হবে আপনাদের পছন্দের কোনো আর্টিস্টকে নিয়ে। ধন্যবাদ। গুড নাইট।